Assalamu alaikum, dear learners. How are you? I hope that you and all the members of your family are very well by the grace of Allah. You should follow the health tips all the time for controlling the COVID-19 disease. এই বৈশ্বিক করোনা পরিস্থিতিতে তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দরভাবে জীবন কাটাও, এই আশাবাদী ব্যক্ত করছি। গত ক্লাসে আমি কৃষি শিক্ষা প্রথম পত্রে প্রথম অধ্যায়ে একটি বিষয় কৃষি কী, কৃষির গুরুত্ব এ সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমি উক্ত অধ্যায়েরই অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে স্কোপ অফ এগ্রিকালচার ইন বাংলাদেশ, অর্থাৎ কৃষির ক্ষেত্রসমূহ। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। কৃষির উন্নয়নের উপরই বাংলাদেশের উন্নয়ন অনেকাংশেই নির্ভরশীল। কাজেই কৃষিজ যে ফসল বা এগ্রিকালচারাল যে ক্রপসগুলো রয়েছে, সেই ফসলগুলোর বিষয়ে আমাদের বিস্তারিত জানতে হবে যে কোন ফসলগুলোর ইকোনমিক ইম্পর্টেন্স খুব বেশি, কোন ফসলগুলোর মাধ্যমে আমরা ফরেন কারেন্সি অর্জন করতে পারি এবং কোন ফসলগুলো দ্বারা আমাদের খাদ্যের ঘাটতি পূরণ হবে এবং আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারব। আজকের শ্রেণী কার্যক্রমের এই বিষয়টি আলোকপাত করব। আশা করি তোমরা আমার এই ক্লাসে মনোযোগী হবে এবং পরবর্তীতে বিষয়টি আত্মস্থ করবে। এগ্রিকালচারাল ক্রপস অর্থাৎ কৃষি ফসল। বাংলাদেশের প্রেক্ষাপটে বলা যায় দেয়ার আর টু টাইপস অফ এগ্রিকালচারাল ক্রপস। নাম্বার ওয়ান, field crops, and another one is horticultural crops. field crops বা মাঠ ফসল, ওই ফসলগুলোকেই ফিল্ড ক্রপস বলা হয় যে ফসলগুলো বিস্তীর্ণ এলাকায় চাষ করা হয় এবং যে ফসলগুলো চাষের ক্ষেত্রে তেমন যত্ন বা পরিচর্যা প্রয়োজন হয় না বা অনুসরণ করা হয় না, যেমন ধান, গম, ভুট্টা, পাট, সরিষা ইত্যাদি। এগুলো বিস্তীর্ণ এলাকায় মাঠের পর মাঠ এগুলো চাষ করা হয়ে থাকে। কোনো সময় চতুর্দিকে বেড়া দেওয়া হয় না, অথবা কৃষকেরা তেমন পরিচর্যা এখানে করে না। এই ফিল্ড ক্রপসগুলোর যে ক্রাইটেরিয়া বা বৈশিষ্ট্য আমরা জানতে পারি, সেগুলো হচ্ছে নাম্বার ওয়ান, মাঠ ফসল যে জমিতে চাষ করা হয় সেই জমিতে ওই ফসল ম্যাচুরিটি আসার পরে একই সঙ্গে সমস্ত ফসলটা কর্তন করে আনা হয়। মাঠ ফসল চাষের ক্ষেত্রে চতুর্দিকে ফেন্সিং বা বেড়ার দেওয়া হয় না। মাঠ ফসল বিস্তীর্ণ ভূমিতে চাষ করা হয়ে থাকে। মাঠ ফসলগুলো মৌসুম ভিত্তিক যে চাষ করা হয়, সেই ওঠানোর সময় এর বাজার মূল্য অনেক কম থাকে। মাঠ ফসলগুলো বেশিরভাগ সময়ই দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করে রাখা যায় ও পরবর্তীতে এর একটা বাজার মূল্য পাওয়া যায়। এবার আমরা দেখব মাঠ ফসলের শ্রেণী বিভাগ। দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ ফিল্ড ক্রপস। নাম্বার ওয়ান, দানাদার বা সিরিয়াল ক্রপস, যেমন ধান, গম, ভুট্টা, যব, চীনা, কাউন ইত্যাদি। এগুলো মূলত কার্বোহাইড্রেট পুষ্টি উপাদান সমৃদ্ধ হয়ে থাকে এবং এটি মূলত বিভিন্ন দেশে প্রধান খাদ্য হিসেবে ব্যবহৃত হয়ে থাকে, যেমন আমাদের দেশে ধান, কোনো দেশে হয়তো গম ইত্যাদি। তেল জাতীয় শস্য, অর্থাৎ কিছু শস্য রয়েছে যেগুলোর থেকে আমরা তেল উৎপাদন করে থাকি, যেমন সরিষা, চীনা বাদাম, তিল, তিসি ইত্যাদি। আখ
থেকে আমরা চিনি উৎপাদন করে থাকি, সুগার বিট ইত্যাদি থেকেও আমরা চিনি উৎপাদন করে থাকি। অর্থাৎ এগুলো হলো চিনি জাতীয় ফসল। পানীয় জাতীয় ফসল বা বেভারেজ ক্রপস, যেমন চা, কফি ইত্যাদি। আঁশ জাতীয় ফসল, অর্থাৎ এক্ষেত্রে আমরা সুতা পেয়ে থাকি, যেমন কার্পাস তুলা, শিমুল তুলা, পাট, রেশম। তোমরা রেশমের নাম শুনে থাকবে। রেশম থেকেও এক প্রকার সুতা পাওয়া যায়, যেটার থেকে রেশমি কাপড় তৈরি হয়, অত্যন্ত মূল্যবান কাপড়। কাজেই সুতার যে র মেটেরিয়ালস, সেটা কৃষি থেকে এসে থাকে। এবার আমরা দেখব হর্টিকালচারাল ক্রপস বা উদ্যান ফসল সম্পর্কে। ইংরেজি হর্টিকালচার শব্দটি বাংলা অর্থ হল উদ্যান ফসল। হর্টিকালচার এই শব্দটি দুটি ল্যাটিন শব্দের সমন্বয়ে গঠিত, হর্টাস এবং কালচারা। ল্যাটিন হর্টাস শব্দের অর্থ ফেন্স বা বেড়া, এবং কালচারা শব্দের অর্থ কাল্টিভেশন বা চাষ করা। অতএব শাব্দিক অর্থ বেড়া মাধ্যমে বা বেষ্টনী তৈরি করে যে ফসলগুলো চাষ করা হয়, সেগুলি মূলত হর্টিকালচারাল ক্রপস বা উদ্যান ফসল নামে পরিচিত। There are 4 types of horticultural crops in our country. Number 1, flower, ফুল জাতীয় ফসল, ফ্রুট, ফল জাতীয় ফসল, ভেজিটেবলস, শাকসবজি জাতীয় ফসল, and finally number 4 is spices and condiments, অর্থাৎ মশলা জাতীয় ফসল। এগুলো সবই সীমিত জায়গায় চাষ করা হয়ে থাকে এবং অত্যন্ত যত্ন এবং পরিচর্যা গ্রহণ করা হয়। চতুর্দিকে বেড়া দেওয়া হয় যাতে করে গরু ছাগলে না খায়। অনেক সময় অনেক গাছের সাথে খুঁটি দেওয়া হয় যাতে করে গাছটি হেলে পড়ে ভেঙে না যায়। এই হর্টিকালচারাল ক্রপসগুলো যেখানে চাষ করা হয়, সেখান থেকে ফসল হারভেস্ট করার সময় পর্যায়ক্রমে হারভেস্ট করা হয়। যেমন ফুল একই দিনে আমরা সংগ্রহ করি না, পর্যায়ক্রমে দীর্ঘ সময় ধরে ফুল সংগ্রহ করা হয়ে থাকে। ফলের ক্ষেত্রেও ঠিক একই রকম একটা সময় ধরে ফলগুলো সংগ্রহ করা হয়ে থাকে। হর্টিকালচারাল ক্রপসগুলোর বাজার মূল্য যথেষ্ট বেশি থাকে এবং উৎপাদন মৌসুমে যখন হারভেস্ট করা হয় তখন এর মার্কেট প্রাইসটা অনেক হাই থাকে এবং we can get high price in the season. এখন আমরা এই হর্টিকালচারাল ক্রপস এবং ফিল্ড ক্রপসে কিছু পার্থক্য জানব। এতক্ষণ সংজ্ঞা এবং বৈশিষ্ট্য থেকে তোমরা অবশ্যই অনুধাবন করতে পেরেছ যে এই দুটির ভিতরে কী পার্থক্য হতে পারে। There are so many difference between field crops and horticultural crops. These are number 1, field crops গুলো বিস্তীর্ণ এলাকায় চাষ করা হয়, ইতিমধ্যে তোমরা জেনেছ। মাঠকে মাঠ এই ফসলগুলো চাষ করা হয়ে থাকে। অপরপক্ষে হর্টিকালচারাল ক্রপসগুলো একটি নির্দিষ্ট পরিসরে একটি সংকীর্ণ এলাকায় চাষ করা হয়ে থাকে, যেমন ফুলের বাগান, শাকসবজির বাগান, মশলা জাতীয় ফসল ইত্যাদি অল্প পরিসরে চাষ করা হয়ে থাকে। ফিল্ড ক্রপসগুলো চাষ করার সময় তেমন যত্ন পরিচর্যা করা হয় না, যেমন চতুর্দিকে কোনো সময় বেড়া দেওয়া হয় না। ধান, গম, পাট ইত্যাদি চাষের ক্ষেত্রে তোমরা নিশ্চয়ই দেখে থাকবে যে চতুর্দিকে এখানে ফেন্সিং বা বেড়ার ব্যবস্থা করা হয় না। কিন্তু হর্টিকালচারাল ক্রপসগুলো চাষের ক্ষেত্রে অবশ্যই চতুর্দিকে ফেন্সিং বা বেড়ার প্রয়োজন হয়, যেমন ফুলের বাগান, ফলের বাগান, শাকসবজির বাগান, এগুলোর চতুর্দিকে সাধারণত
বেড়া দিয়ে দেওয়া হয় যাতে করে গরু ছাগলে না খায়। তবে ফলের ক্ষেত্রে কোনো কোনো ফল গাছ যেগুলো বড় হয়ে যায় তখন আর সেক্ষেত্রে চতুর্দিকে বেড়া দেওয়া হয় না, কিন্তু প্রাথমিকভাবে অবশ্যই সে সকল গাছের চতুর্দিকেও বেড়া দেওয়া হয়ে থাকে। ফিল্ড ক্রপস আর হর্টিকালচার ক্রপসের আরেকটি প্রধান পার্থক্য তোমরা নিশ্চয় দেখে থাকবে, সেটি হলো ফিল্ড ক্রপসগুলো সাধারণত বেশিরভাগই দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করে রাখা যায়, যেমন ধান, গম, ভুট্টা, সরিষা, জব, চীনা, কাউন এগুলো অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। কিন্তু হর্টিকালচারাল ক্রপসগুলো স্বভাবতই নরম প্রকৃতির হয় এবং এগুলো যেহেতু পচনশীল দ্রব্য কাজেই দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করে রাখা যায় না। এজন্য হর্টিকালচারাল ক্রপসগুলোর কালেকশন করার পরেই বা হারভেস্ট করার পরপরই সেগুলো বিক্রি করে দিতে হয়। সেগুলো সংরক্ষণ করে রেখে পরবর্তীতে বেশি দামে বিক্রি করার কোনো সুযোগ নাই। তবে কিছু কিছু ফসলের ক্ষেত্রে প্রসেসিং করে সেগুলো অন্য দ্রব্যাদি তৈরি করে আমরা পরবর্তীতে সেটা বিক্রি করে বেশি অর্থ উপার্জন করতে পারি। অপরপক্ষে ফিল্ড ক্রপসগুলো যখন হারভেস্ট করা হয় তখন মূল্য খুবই কম থাকে, কিন্তু একটা সুবিধা রয়েছে যে এই ফিল্ড ক্রপসগুলো গুদামজাত করে রাখা যায় এবং যখন বাজার মূল্য বেশি হয় তখন আমরা এটা বিক্রি করতে পারি এবং বেশি পরিমাণে কারেন্সি অর্জন করা সম্ভব। এবার আমরা দেখব ফিল্ড ক্রপস এবং হর্টিকালচারাল ক্রপস এই দুটির ভিতরে কোনটি চাষ করা বেশি লাভজনক। তুলনামূলক চিন্তা করলে বোঝা যায় হর্টিকালচারাল ক্রপস ফিল্ড ক্রপসের চেয়ে অনেক বেশি লাভবান হওয়া যায়, কারণ হর্টিকালচারাল ক্রপসের মার্কেট প্রাইস সবসময় বেশি থাকে, কয়েক গুণ দেখা যায় ফিল্ড ক্রপসের চেয়ে বেশি মূল্য পাওয়া যায়। একই জমি থেকে যে পরিমাণ ফলন ফিল্ড ক্রপসে পাই, ঠিক ওই একই জমি থেকে যে হর্টিকালচারাল ক্রপস উৎপাদিত হয় তা বিক্রি করে আমরা বেশি বাজার মূল্য পেতে পারি। যেমন বিভিন্ন ফলের চাষ করে, কলার চাষ, আমের চাষ, লিচুর চাষ, এগুলো দেখা যায় একটা জমি থেকে প্রচুর অর্থ উপার্জন করা সম্ভব, যা ওই জমিতে ধান, গম ইত্যাদি চাষ করে ওই পরিমাণ অর্থ উপার্জন করা সম্ভব নয়। তবে ঝুঁকির দিক থেকে চিন্তা করলে দেখা যায় হর্টিকালচারাল ক্রপসগুলোর ঝুঁকি অনেক বেশি, কারণ এগুলো বেশিরভাগই পচনশীল হয়ে থাকে, যার কারণে এই হর্টিকালচারাল ক্রপসগুলো এত পরিমাণে যে উৎপাদিত হয় যা বাজারজাত করা, মার্কেটিং করা অনেক সময়ই সম্ভব হয় না। যেমন তোমরা কাছাকাছি এই মধুপুর দেখো, সেখানে আনারসের যে বাগান, সেখানে প্রচুর পরিমাণে আনারস হয় এবং মৌসুমের সময় যে পরিমাণ আনারস হয় সেই আনারসের চাহিদা কিন্তু ততটা থাকে না, ডিমান্ড অপেক্ষা সাপ্লাই অনেক বেশি হয়ে থাকে। কিন্তু যেহেতু এটিকে সংরক্ষণ করে রাখা যায় না দীর্ঘ সময় ধরে, কাজেই কৃষকেরা কম মূল্যেই এই আনারস বিক্রি করে থাকে। কাজে এদিক থেকে চিন্তা করলে যে এর বাজার মূল্য আমরা কাঙ্ক্ষিত মাত্রায় পাই না। তবে আসার কথা বর্তমানে বেশ কিছু জুস কোম্পানি বা বিভিন্ন ধরনের ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি সেগুলো হয়েছে, যার মাধ্যমে ফ্রুট প্রসেসিং করে, যেমন জ্যাম, জেলি, আচার, চাটনি এগুলো তৈরি করে সংরক্ষণ করে রাখা যায় এবং পরবর্তীতেও সেগুলো বিক্রি করে আর্থিকভাবে বেশি লাভবান হওয়া সম্ভব। আমাদের মনে রাখতে হবে যে ফিল্ড ক্রপস এবং হর্টিকালচারাল ক্রপস দুটি একটা দেশের উন্নয়নের জন্য ভূমিকা রাখছে। এমনটি নয় যে আমরা শুধু হর্টিকালচারাল ক্রপসই চাষ করব, ফিল্ড ক্রপস চাষ করব না, কারণ ফিল্ড ক্রপসের যে প্রধান যে ফসল ধান, গম এগুলো আমাদের প্রধান খাদ্য হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।
যদিও সেটি কার্বোহাইড্রেট সমৃদ্ধ ফসল, কিন্তু আমাদের দৈনন্দিন খাদ্য চাহিদার একটা সিংহভাগই ধান এবং গমের মাধ্যমে পূরণ হয়ে থাকে। পুষ্টির দিক থেকে বিবেচনা করলেও হর্টিকালচারাল ক্রপস এবং ফিল্ড ক্রপসের ভিতরে বিস্তর পার্থক্য পরিলক্ষিত হয়। যেমন ফিল্ড ক্রপসগুলোতে একটা নির্দিষ্ট পুষ্টি উপাদান বিদ্যমান থাকে, যেমন ধান, গম, ভুট্টা ইত্যাদিতে কার্বোহাইড্রেট বা শ্বেতসার জাতীয় উপাদান বিদ্যমান থাকে। কিন্তু হর্টিকালচারাল ক্রপসগুলোর ক্ষেত্রে দেখা যায় যে একই ক্রপসের ভিতরে 6টি পুষ্টি উপাদানের সবগুলি কম বেশি বিদ্যমান থাকে। কাজে এই দিক থেকে চিন্তা করলে হর্টিকালচারাল ক্রপস মানুষের শারীরিক ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন এবং মানুষের ঘাটতি পূরণের ক্ষেত্রে হর্টিকালচারাল ক্রপস বিশেষ ভূমিকা পালন করে থাকে। আমরা প্রতি বছরই বেশ কিছু ফসল বিদেশে রপ্তানি করে থাকি, সেটা কিন্তু মূলত ফিল্ড ক্রপসই। হর্টিকালচারাল ক্রপসগুলো বিদেশে রপ্তানি করা প্রায়ই অসম্ভব, কারণ যেহেতু আগেই বলেছি এটা একটি পচনশীল দ্রব্য, বেশিরভাগ সময়ই এগুলো বিদেশে রপ্তানি করা সম্ভব হয় না। কিন্তু ফিল্ড ক্রপসগুলোর ভিতরে যেমন তুলা, চিনি, তারপরে চা, এগুলো আমরা বিদেশে রপ্তানি করতে পারি এবং তার মাধ্যমে আমরা উই আর্ন এ লট অফ ফরেন কারেন্সি। কাজে সার্বিক দিক বিবেচনা করলে আমাদের এই দুটি ফসল কোনোটিকেই খাটো করে দেখার অবকাশ নেই। আমরা আমাদের দেশকে উন্নয়নের চরম শিখরে নিতে হলে অবশ্যই এই দুটি ফসলের দিকে আমাদের খেয়াল রাখতে হবে এবং এগুলো আরও উত্তরোত্তর বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে ফলন বৃদ্ধির জন্য সচেষ্ট হতে হবে, যার মাধ্যমে আমরা এগুলো বিদেশে রপ্তানি করে প্রচুর কারেন্সি অর্জন করতে পারব এবং দেশকে স্বয়ংসম্পূর্ণ অবস্থায় উপনীত করতে পারব। তো এতক্ষণ আমরা এগ্রিকালচারাল ক্রপসের যে বিভিন্ন ভাগ সেগুলো সম্পর্কে জানলাম। ফিল্ড ক্রপস, হর্টিকালচারাল ক্রপস, এদের ক্রাইটেরিয়া, এদের পার্থক্য এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এদের চাষের যে উপযোগিতা সে সম্পর্কে জানলাম। আশা করি তোমরা আমার ক্লাসটি বুঝতে পেরেছ। তোমরা পড়ালেখা করবে এবং বিষয়টি আত্মস্থ করবে। পাশাপাশি তোমাদের বলবো, তোমরা সকলেই বিভিন্ন ধরনের হর্টিকালচারাল ক্রপসের যে গুরুত্ব সে সম্পর্কে লিপিবদ্ধ করবে এবং সুন্দর করে নোট বানাবে এবং আমাদের শ্রেণী কার্যক্রম প্রতিষ্ঠানে শুরু হওয়ার সাথে সাথে আমার নিকট জমা দেবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই আশাবাদ ব্যক্ত করে পরবর্তী ক্লাসে আবার আমার সাথে যোগদান করবে এই প্রত্যাশা বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।